7,800 টাকার উপরে মহার্ঘ ভাতা পাওয়ার সুযোগ নেই। যেহেতু সর্বোচ্চ বলেছেন 7,800 টাকা, সেই 7,800 টাকা আপনার 39,000 টাকায় যাদের মূল বেতন, তাদের উপরে যারা পাবেন তাদের 7,800 টাকা পাওয়ার উপরে সুযোগ নেই, তিনি যে গ্রেডই কর্মকর্তা হন না কেন। এরপরে হচ্ছে যাদের মূল বেসিক 16,000 টাকার নিচে, তারা কিন্তু সকলেই আপনার 4,000 টাকা পাচ্ছেন। একজন যদি 20 গ্রেডের কর্মচারী হন এবং তিনি যদি ধরেন জানুয়ারির প্রথম সপ্তাহে জয়েন করেছেন চাকুরিতে, তিনিও কিন্তু 4,000 টাকা পাচ্ছেন। তার মানে 8,250 টাকা বেসিক হয়েও 4,000 টাকা পাচ্ছেন। এটা প্রায় 48-49%। আমরা বিভিন্ন সময় বিভিন্ন সংগঠন দাবি করেছি যে সর্বনিম্ন 50% আমাদেরকে মহার্ঘ ভাতা দিতে হবে, কিন্তু এখানে কিন্তু আমাদের সেই হিসাব যদি আপনি করেন তাহলে কিন্তু এটা প্রায় 50%-এর কাছাকাছি, 48-49% কিন্তু 50%-এর কাছাকাছি। এরপরে আপনার যারা 10,000, 11,000 টাকা আছেন বা 12,000 টাকা আছেন, 12,000 টাকার 25% হয় 3,000 টাকা। তো সেক্ষেত্রে তিনি পাচ্ছেন 4,000 টাকা মহার্ঘ ভাতা। এখন অনেকে বলবেন যে আমাদের প্রণোদনা তো কেটে নেবে, আর আমি যদি বলি যে প্রণোদনা কেটে নেবে না, প্রণোদনা যে এটা মহার্ঘ ভাতারই একটি অংশ এবং এই অংশটা আপনি 2 বছর পূর্ব থেকে ভোগ করতেছেন। এটাকে কেটে নেওয়ার মতো এই ধরনের কথা না বলে আমরা এটাকে যদি আমরা নতুন করে আমাদের সাথে আরো টাকা যুক্ত হচ্ছে, আমাদের মহার্ঘ ভাতা যেটা ছিল সেটার সাথে আরো টাকা যুক্ত হচ্ছে, এটাকে যদি আমরা ভাবি তাহলে কিন্তু সেটাই আমাদের জন্য যথার্থ। আমরা সবসময় নেগেটিভ চিন্তা করি, নেগেটিভ চিন্তা না করে আমরা যদি এটাকে পজিটিভ ভাবে চিন্তা করি তাহলে কিন্তু আমরা এটাকে বলতে পারি যে এই মহার্ঘ ভাতা আমরা যে 10%, 5% এটা কিন্তু আমরা আরো 2 বছর আগে থেকে ভোগ করতেছি। এরপরের যে বিষয়টি বলবো সেটি হচ্ছে যে পার্সেন্টেজ সরকার দিয়েছে কিনা, সেখানটায় 16,000 এবং 39,000 এই যে এর মাঝখানের যারা, এদেরই কিন্তু এই পার্সেন্টেজটা এদের ক্ষেত্রে প্রযোজ্য হবে। কারণ হচ্ছে যে 39,000-এর উপরে যিনি আছেন তাকে যদি 20% দেওয়া হয় তাহলে 78,000 টাকার বেশি হয়ে যাবে। তাহলে যিনি 39,000 টাকা পর্যন্ত আছেন তাকে 20% পর্যন্ত যদি দেওয়া হয়, তিনি 7,800 টাকা পর্যন্ত থাকবেন। তার উপরে এটা যদি না যায় তাহলে আমরা এটাকে কিন্তু মানে সর্বোচ্চ যে ধাপটা আছে এই ধাপটা যারা সর্বোচ্চ লেভেল বেতন 39,000 টাকা আছেন এবং সর্বনিম্ন 16,000 টাকা আছেন, এদের মাঝখানে যে অংশটা আছেন শুধুমাত্র তাদের ক্ষেত্রেই পার্সেন্টেজটা প্রযোজ্য হবে। পার্সেন্টেজটা কম বেশি তাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে। এরপরে আমরা যে কথাটি বলতে পারি সেটা হচ্ছে যে আমাদের 5% যে প্রণোদনা ছিল, সেই প্রণোদনাটা ছিল আমাদের বৈষম্যমূলক। কিরকম? সেখানে বৈষম্যটা এরকম ছিল যে সর্বনিম্ন 1,000 টাকা কিন্তু সর্বোচ্চ 3900 টাকা, অর্থাৎ রেশিও ছিল 1:4।
কিন্তু এই মহার্ঘ ভাতার ক্ষেত্রে কিন্তু আমরা সেটা লক্ষ্য করছি না। আমরা এখানটায় তুলনামূলকভাবে বৈষম্য কমিয়ে আনা হয়েছে এবং রেশিও হচ্ছে 1:2 বা তার থেকেও কিছু কম। 4,000 আর হচ্ছে 7,800, এটা 1:2 এর থেকেও কম। আমাদেরকে এই যেগুলো পজিটিভ, সেই পজিটিভ গুলোকে চিন্তা করতে হবে। এরপরে আমরা সবসময় বলে থাকি যে মহার্ঘ ভাতা দিলে আমাদের থেকে এই প্রণোদনার 5% কেটে নেবে। ভাই, প্রণোদনার 5% কেটে নেবে না। আমরা 5% আগে থেকেই ভোগ করেছি। এখন যে বিষয়টা সেটা হচ্ছে, যিনি 7,800 টাকা পাবেন তিনি 5% অর্থাৎ 3,900 টাকা 2 বছর আগে থেকে ভোগ করেছেন। এই মুহূর্তে তার যে মহার্ঘ ভাতা বাড়বে সেটার পরিমাণ হচ্ছে 3,900 টাকা। আর যারা নিচের গ্রেডের আছে তাদের কিন্তু বাড়বে 3,000 টাকা। তাহলে আগে বৈষম্যের সাথে যদি আপনি কম্পেয়ার করেন তাহলে এখন কিন্তু একজন কর্মকর্তার যারা 3,900 টাকার উপরে আছে তাদের বাড়বে 3,900 টাকা এখন। আর যারা কর্মচারী আছে তাদের কিন্তু মানে 16,000 টাকার নিচের যারা কর্মচারী তাদের কিন্তু আপনার বাড়বে 3,000 টাকা নতুন করে। এই বিষয়টাকে এইভাবে হিসাব করতে হবে। এর পরের যে বিষয়টি সেটি হচ্ছে মহার্ঘ ভাতা আমাদের কিভাবে বেসিকের সাথে যুক্ত হবে। এই কথাটা যে বলেছে সেই কথাটা কিভাবে কার্যকর হবে। আমাদের এখন যদি কারো বেসিক থাকে 16,000 টাকা বা 20,000 টাকা, তিনি যদি 16,000 টাকা বেসিক থাকলে তিনি যদি 4,000 টাকা মহার্ঘ ভাতা পান, 1 জুলাই তিনি 16,000 টাকার উপরে 5% ইনক্রিমেন্ট পাবেন। অর্থাৎ তার বেসিক হলো 16,800 টাকা, সেই টাকার সাথে যুক্ত হবে 4,000 টাকা, তার বেসিক দাঁড়াবে 20,800 টাকা। সেই 20,800 টাকার উপরে তিনি বাড়ি ভাড়া পাবেন। তার চাকরির কর্মস্থল অনুযায়ী যে রেশিও, সেটা সিটি কর্পোরেশন হোক, সেটা পৌরসভা হোক, কিংবা জেলা শহর হোক, বিভাগীয় শহর হোক, তিনি যে রেশিও অনুযায়ী পান সেই রেশিও অনুযায়ী তিনি বাড়ি ভাড়া ভাতা পাবেন। তার মানে এখন আপনার 4,000 টাকা বাড়লেও জুলাইতে কিন্তু আপনি সেটার সাথে বাড়ি ভাড়া ভাতা পেয়ে দেখা যাবে যে সেটা 6,000 টাকা হয়ে গেছে। তাহলে আমাদেরকে এখন এই মহার্ঘ ভাতা কি দিচ্ছে না দিচ্ছে এটা এদিকে ফোকাস না করে আমরা যাতে একটা নতুন পে স্কেল পেতে পারি সেই দিকে আমাদের ফোকাস করা দরকার। যদি পত্রিকার হিসাব সঠিক হয় এবং এই অনুযায়ী যদি দেওয়া হয় তাহলে আমার ধারণা অনুযায়ী কর্মচারীরা তুলনামূলকভাবে অন্যান্য যে কোনো সময় থেকে একটি বৈষম্য মুক্ত মহার্ঘ ভাতা পাচ্ছে, এটা স্বীকার করতে হবে। আর যারা এখন সমস্যা হচ্ছে যে 10 বছর ধরে আমাদেরকে পে স্কেল দেওয়া হয়নি। এই পে স্কেল না দেওয়ার কারণে আমাদের চাহিদাটা হচ্ছে আকাশচুম্বী। এই আকাশচুম্বী চাহিদা হঠাৎ করে কেউ আমাদের মিট আপ করতে পারবে না। দেশের বর্তমান অর্থনৈতিক অবস্থা, এতদিন শুধুমাত্র আমরা শুনেছি যে অর্থনৈতিক অবস্থা ভালো আছে, এত এত এত, কিন্তু আসলে মূল অর্থনৈতিক অবস্থাটা কিন্তু নাজুক অবস্থায়। তার মধ্যেও এই সরকার আমাদেরকে যে মহার্ঘ ভাতাটা দিচ্ছে সেজন্য সরকারের প্রতি আমাদের কৃতজ্ঞতা জানানো উচিত। কারণ হচ্ছে যে বিভিন্ন ধরনের তাদের সমস্যা তাদের সামনে চলে আসছে। এই সমস্যাগুলো ওভারকাম করার পরেও যদি মহার্ঘ ভাতা দেওয়ার মতো এবং এই যে রেশিও প্রকাশিত হয়েছে সেই রেশিও অনুযায়ী যদি দেয় তাহলে কিন্তু আমরা আল্লাহর রহমতে এটাকে ভালো একটি মহার্ঘ ভাতা হিসেবে বিবেচনা করতে পারি। এখন
আমাদের কেউ কেউ বিভিন্ন সময় ফেসবুক গ্রুপে বা বিভিন্ন ভাবে বলে থাকেন যে সর্বনিম্ন 10,000 টাকা মহার্ঘ ভাতা দিতে হবে। এখন আমাদের যারা আমাদের 20তম গ্রেডের একজন কর্মচারী আছেন, আমরা সেখান থেকেই হিসাব করি যে আমাদের 20তম গ্রেড এবং প্রথম গ্রেড, এটার আমরা কম্পেয়ার করে বলি যে একজন পায় 8,000 টাকা আর একজন পায় 78,000 টাকা। এই হিসাবটা আমরা কিন্তু সবসময় বলি। তাহলে 20তম গ্রেডের যিনি কর্মচারী আছেন তিনি 8,250 টাকা বেসিক, তাকে যদি ভাতা দেওয়া হয় 10,000 টাকা, সেটা কোনো যৌক্তিক পর্যায়ের চাওয়া কিনা সেটা আপনাদেরই বিবেচ্য বিষয়। কারণ হচ্ছে যে কোনো পর্যায়েই বেতনের চাইতে ভাতা বেশি হতে পারে না। এটা কোনোভাবেই এই চাওয়াটাই অগ্রহণযোগ্য এবং এটা কোনোভাবেই যে চাইলে যারা চাচ্ছে, যারা লিখছে তাদেরকে এইভাবে ট্রিট করা হয় যে তারা আসলে এই সম্পর্কে কোনো ধারণাই নেই। এরপরে আরো কিছু ভাই বোনেরা আমাদের লিখেন যে সকলের সমান 10,000 টাকা করে দিতে হবে, বা কর্মকর্তাদের যিনি প্রথম গ্রেডের আছেন আর 20তম গ্রেডের আছেন সকলের সমান মহার্ঘ ভাতা দিতে হবে। ভাই, এই কথাটিও যৌক্তিক নয়। যারা কর্মকর্তা আছেন তারা একজন বিসিএস ক্যাডার হওয়ার জন্য কি পরিমাণ লেখাপড়া করতে হয়, কি পরিমাণ তার যোগ্যতা থাকতে হয়, কি পরিমাণ মেধাকে কাজে খাটাতে হয়। তারপরে প্রথম গ্রেডের কর্মকর্তা কিন্তু সবাই হন না, খুব সামান্য লোকজনই দেখা যায় যে প্রথম গ্রেডের কর্মকর্তা হন। তার সাথে কম্পেয়ার করে সমান মহার্ঘ ভাতা পাওয়া যাবে, আমরা পাবো, এই আশা করাটা সম্পূর্ণ একটি বোকামি এবং এটা অযৌক্তিক। কারণ হচ্ছে যে তিনি যখন এই বিসিএস ক্যাডার হওয়ার জন্য সূর্যের আলো, রাতের আলো চোখে দেখেন নাই, ঘরে লেখাপড়া করেছেন, আমরা তখন বাইরে ঘোরাফেরা করেছি। এখন আমরা যদি তার সমান ভাতা চাই, সেটা গ্রহণযোগ্য নয়। কারণ আপনারা বলতে পারেন যে বেতনের ক্ষেত্রে তো তাদের সাথে আমাদের অনেক বৈষম্য, ভাতা কেন সমান হবে না? চিকিৎসা ভাতা বা শিক্ষা ভাতা এইগুলোর সাথে মহার্ঘ ভাতা এক নয়। মহার্ঘ ভাতা দেওয়ার পরে এগুলো বেসিকের সাথে বিভিন্নভাবে সমন্বয় করা হয়, সেই জন্য এই ভাতাটা কোনোভাবেই অন্য ভাতানোর সাথে মেলানো যাবে না। তবে আমাদের যে দাবি, সে দাবিটা হচ্ছে যাতে আমাদের তাদের সাথে আমাদের বৈষম্যটা কমিয়ে আনা যায়। এখন যে বৈষম্যটা আছে সেটা হচ্ছে 1:10, এইটা আমরা যাতে কমিয়ে একটি সহনীয় পর্যায়ে নিয়ে আসতে পারি, সেজন্যই আমাদের চেষ্টা। এখন মহার্ঘ ভাতা যেভাবেই হচ্ছে সেভাবে আমরা নেওয়ার পরে আমাদেরকে ফোকাস করতে হবে আমাদের আর কোন কোন জায়গায় বৈষম্য আছে সেইগুলোকে আমরা অ্যাড্রেস করি। এই মহার্ঘ ভাতা নিয়ে এত